এই আরো সময় তো আমাদের যে আইনজীবীরাও মবের শিকার হয়েছেন, ধরেন আদালতে মবের শিকার হয়েছেন। আইনজীবীরা নির্বাচনও করতে পারলেন না। তারা আওয়ামীপন্থী বলে পরিচিত বলে তারা সুপ্রিম কোর্ট আইনজীবী প্যানেল তারা দাঁড়াতেই পারলেন না। মানে হয়েছে তো শুধুমাত্র আওয়ামীপন্থী ট্যাগ থাকার কারণে তারাও তো এই যদি বলি বৈষম্যের শিকার হয়েছেন। কিন্তু তারা তো আওয়ামী আওয়ামী আইনজীবী তো ছিলেনও। আওয়ামী আইনজীবী তো হিসেবে তাদের যে আদালত আদালত কিংবা কোর্ট পাড়ায় তাদের যে গত 17 বছরের দোর্দণ্ড প্রতাপ হুম, কিংবা তাণ্ডব, এগুলোর যারা ভিকটিম, তাদের তো কিছু কিছু ক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু সেটাও আমি মনে করি যে একটা আইনি প্রক্রিয়ায়, মানে একটা ডিউ প্রসেসে ডিল করা উচিত। হামলা কিংবা হুম। পাল্টা ধাওয়া, এগুলো যদি আমাদের কোর্ট পাড়ায় কিংবা আদালতে হয়, সেটা কাঙ্ক্ষিত না। ফলে সেটা সেটা আলাদা জিনিস, সেটা আমাদের রাজনৈতিক সমালোচনা, মানে আমাদের ইন্টারনাল পলিটিক্স এর সমালোচনা। ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়ার ব্যাপারটা আলাদা। এখনো পর্যন্ত আমি দেখি নাই যে খুব বড় কোনো প্রশ্ন কিংবা খুব বড় কোনো এটাকে আহ অগ্রহণযোগ্য কোনো কিছু হচ্ছে এরকম বলার কোনো সুযোগ আছে। কিছু প্রশ্ন থাকতে পারে, সেগুলো হুম। মানে সেটেল করতে ধরেন হবে এবং সেগুলোর ট্রাইব্যুনালের উত্তর কথা তো চিফ বলছি না। আমি টোটাল বিচার প্রসিকিউটর দিয়ে যাচ্ছেন। প্রক্রিয়াতেই বলি। ধরেন হাতকড়া পরা অবস্থায় আজকেও দেখছিলাম এরকম একাধিক ঘটনা, বেশ কয়েকটা ঘটনা দেখা গেছে। হাতকড়া পরা অবস্থায় আইসিইউতে মারা গেছেন ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা বা হেফাজতে মৃত্যুবরণ করছেন তারা নির্যাতনের শিকার হয়ে। সেরকম ভিডিও আবার দেখা যাচ্ছে। ধরেন জামিন হচ্ছে না। মামলাটা অনেক মামলা আছে যে তার বিরুদ্ধে আসলে যথাযথ মামলার বদলে কোনো একটা ভুয়া মামলা আছে। সেই ভুয়া মামলায় তিনি জামিন পাচ্ছেন না। এরকম অনেক রয়ে গেছে। তাহলে আসলে বিচারটা প্রশ্নবিদ্ধ না হয়ে উপায় কি? না, বিপরীত চিত্র আছে। মানে অবিশ্বাস্য দ্রুতগতিতে জামিন পাচ্ছে, আছে, কিংবা হচ্ছে আপনার আছে। হ্যাঁ। এবং হাত করার কথা বললেন, আমি তো দেখতে পেয়েছি যে ইনু সাহেব, তিনি কিভাবে হাস্যোজ্জ্বল মনে হচ্ছেন যেন তিনি সচিবালয়ে প্রবেশ করছেন, তিনি মন্ত্রী হিসেবে, সেভাবে করেও তিনি আদালতে আসছেন, এগুলো তো আমরা দেখেছি। ফলে এগুলো আছে। এবং আহ, আমার বক্তব্য হলো যে আমি তো বিচারিক বা আদালতের ভেতরের ব্যাপারটা অত হুম, ভালো বুঝি না। হুম, হুম, যেটুকু আমি বাইরে থেকে একজন সচেতন নাগরিক কিংবা পলিটিশিয়ান হিসেবে প্রত্যাশা করতে পারি, সেটা হচ্ছে বিচারিক প্রক্রিয়াটাকে একেবারেই প্রশ্নের ঊর্ধ্বে রাখতে হবে। এবং যত ধরনের প্রশ্ন আমি মনে করি যে যে প্রশ্নগুলো পরাজিত শক্তির পক্ষ থেকে করা হবে, তার সবগুলো ডিফেন্স, সবগুলো যুক্তি আমাদের কাছে আছে। হুম, সেগুলো আলসেমি না করে, এই যে একজন চিফ প্রসিকিউটর বসিয়েছে বিএনপি, তিনি এই যে সন্ত্রাস বিরোধী যে আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেই আইনটা ভালো করে পড়ে দেখেন নাই। এবং তিনি বলছেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে যদি সেটা বিদ্বেষমূলক না হয়। কিন্তু ওই যে আইনে তাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেখানে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে কোনো ধরনের বক্তব্য আপনি প্রচার করতে পারবেন না। আবার তিনি দায়িত্ব গ্রহণ করার পরে এটাও বলেছিলেন যে মানে মানবতা বিরোধী অপরাধ আর ফৌজদারি অপরাধ যে আলাদা ব্যাপার। সিস্টেমেটিক হুম, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স আর একটা স্পোরাডিক, একটা নির্দিষ্ট গুম যে আলাদা ব্যাপার, এটা তিনি তখন গুলিয়ে ফেলেছিলেন। তিনি বলেছিলেন যে আমরা যখন গুম কমিশন নিয়ে কথা বললাম, যখন গুমের অধ্যাদেশটা নিয়ে আলোচনা হচ্ছিল, তখন আমরা বলেছিলাম যে এটা কেন দরকার। তখন তারা বলেছিলেন না, এটা দরকার হবে না, কারণ ওই যে আইসিটি আইনটা, যেটা এই আইনের মধ্যে এটা কাভার করা সম্ভব। এখন আপনি আমাকে বলেন, আইসিটি আইনটা তো আসলে মানবতা বিরোধী অপরাধকে ডিল করার জন্য, যেটা সিস্টেমেটিক, যেটা ওয়াইড স্প্রেড, যেটা একটা লম্বা সময় ধরে আহ খুবই পদ্ধতিগতভাবে হয়েছে, কালেকটিভ একটা ক্রাইম। আপনি যদি আজকে যদি বাংলাদেশে কোনো একজন অতি উৎসাহী পুলিশ কিংবা কোনো একজন অতি উৎসাহী আইন শৃঙ্খলা বাহিনীর, অন্য যে কোনো বাহিনীর লোক যদি একটা লোককে গুম করে, যেটা আসলে সরকারি সিদ্ধান্ত না, একটা বিচ্ছিন্ন নির্দিষ্ট স্পোরাডিক একটা যদি গুম হয়, এটার বিচার আপনি কিভাবে ওই আইসিটি আইনে করবেন? তো তিনি তখন এটা তখন তিনি বলেছিলেন যে আইসিটি আইনের মধ্যে এটা সম্ভব। একইভাবে ওই যে আহ, অন্তর্বর্তী সরকারে বিএনপির গুপ্ত এজেন্ট হিসেবে যিনি ছিলেন অ্যাটর্নি জেনারেল, এখন যিনি আইনমন্ত্রী, তিনিও কিন্তু একই কথা বলেছিলেন যে এই এই আইনেই সম্ভব, আইসিটি আইনেই সম্ভব। তো এরা দেখেন 30-35 বছর ধরে নাকি আমাদেরও জন্মের আগে থেকে নাকি তারা আইন প্র্যাকটিস করেন, কিন্তু তাদের আইন সম্পর্কে এই হলো বোঝাপড়া। আমরা তো আইনের ছাত্র না, কিন্তু আমরা সামান্য পলিটিক্যাল কাণ্ডজ্ঞান ব্যবহার করেই তো বুঝতে পারছি। এই যে আমি আপনাকে ব্যাখ্যা করলাম, আপনার কাছে তো এটা কনভিন্সিং মনে হয়েছে, আপনি নিজেও বুঝতে পেরেছেন ব্যাপারটা, কিন্তু তারা দেখবেন যে বুঝতে চাচ্ছে না। কিন্তু এই ধরনের লোকেরা এখানে বসে আছে। তো এই ধরনের লোকেরা যখন বসে থাকে, তখন তো আপনার আহ যেটা আসলে দরকার নাই সেরকম বিড়ম্বনাও তৈরি হতে পারে, সেরকম হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার। এবং আমরা সবসময় যেটা বলেছি যে যোগ্য লোক বসান আপনি সব জায়গায়, কিন্তু বিএনপি তো যোগ্য লোক বসাচ্ছে না। তাদের এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এগুলো হয়ে গেছে তাদের পুনর্বাসন কেন্দ্র। তাদের যে যাদেরকে তারা মনোনয়ন দিতে পারে নাই কিংবা যারা নির্বাচনে হেরেছে, তাদেরকে এখানে আবার পুনর্বাসন করা হচ্ছে। আমি এবার পদযাত্রায়, জুলাই পদযাত্রায় চুয়াডাঙ্গায় গেলাম।
মানে অনেকগুলো জেলায় গেছি, যেমন চুয়াডাঙ্গাও গেছি, সেখানে গিয়ে আমি হতবাক হয়ে শুনলাম যে সেখানে বিএনপির যে নেতা, মানে যে প্রার্থী 60,000 ভোটে, 60,000 ভোটের ব্যবধানে যিনি হেরেছেন, তাকে জেলা পরিষদ প্রশাসক বানানো হয়েছে। অর্থাৎ যাকে জনগণ প্রত্যাখ্যান করেছে, আপনি তাকে আবার পাবলিক অফিসে বসিয়েছেন। তো এটা হলো বিএনপির জনপ্রতিনিধিত্বমূলক যে ব্যবস্থা। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা তো জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থা। ওনারা তো বলেন যে ওনারা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, কিন্তু তাদের আন্ডারস্ট্যান্ডিং অফ এই বহুদলীয় গণতন্ত্র হচ্ছে এরকম